সূর্য ও চন্দ্রের নয়ন থেকেও অশ্রু ঝরে। এই পৃথিবীতে এই সৌধ নির্মিত হয়েছে স্রষ্টার মহিমা প্রকাশের জন্য। কথাগুলো মুঘল সম্রাট শাহজাহানের নামে বহুল প্রচলিত। তাজমহল কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার এবং এর গায়ে সংকীর্ণ ফার্সি শিলালিপির ভাবধারা থেকেই এই বর্ণনার জন্ম। প্রেমের স্মৃতিস্তম্ভ হিসেবে পরিচিত এই স্থাপত্যকে শাহজাহান শুধু প্রিয়তমা মমতাজ মহলের সমাধি হিসেবেই দেখেননি, তিনি একে এমন এক শিল্পকীর্তি হিসেবে কল্পনা করেছিলেন যার সৌন্দর্য দেখে সূর্য চন্দ্র যেন অশ্রু সজল হয়ে ওঠে, আর যার প্রতিটি পাথর স্রষ্টার মহিমার সাক্ষ্য বহন করে। 4 শতক পর সেই একই তাজমহল আজ আর শুধু প্রেমের প্রতীক নয়, সেটি ইতিহাস, ধর্ম, রাজনীতি এবং আদালতের বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। একদিন বাবরি মসজিদকে ঘিরে মামলা শুরু হয়েছিল, পরে সেটি দেশ জুড়ে সবচেয়ে বড় রাজনৈতিক এবং ধর্মীয় সংঘর্ষের প্রতীকে পরিণত হয়। এখন অনেকের চোখে সেই একই নাটকের নতুন মঞ্চ যেন তাজমহল। পৃথিবীর কোটি কোটি মানুষ যে সৌধকে প্রেমের স্মারক বলে জানে, সেটিকে এখন কেউ কেউ বলছেন ওটা প্রেমের নয়, ওটা মহাদেবের মন্দির। আর আদালত যখন প্রশ্ন করেন জরিপ করতে আপত্তি কোথায়, তখন ইতিহাসের বুকেও যেন হালকা একটা কম্পন লাগে। উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI-কে নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছেন তাজমহলের নিচে কথিত মন্দিরের অস্তিত্ব খুঁজতে জরিপ করতে আপত্তি কোথায়। আদালত এখনও বলেনি যে তাজমহল মন্দির, আবার এটাও বলেনি যে আবেদনটি ভিত্তিহীন। তিনি শুধু জানতে চেয়েছেন জরিপের সুযোগ কেন দেয়া হবে না। ঘটনা শুরু অবশ্য আজকে নয়। 2015 সালে এক আইনজীবী তাজমহলের স্থিরচিত্র ও ভিডিওগ্রাফির মাধ্যমে জরিপের জন্য অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আবেদন করেছিলেন। আগ্রার আদালত সেই আবেদন খারিজ করে দেন। পরে 2019 সালেও একই ধরনের উদ্যোগ সফল হয়নি। আদালতের যুক্তি ছিল আবেদনকারীরা সম্পত্তির সুনির্দিষ্ট অবস্থান, দাগ নম্বর, রাজস্ব নথি কিংবা জমির সঠিক সীমারেখা দেখাতে পারেননি। তারা যে 77 বিঘা জমির কথা বলেছিলেন সেটিও সরকারি নথির সঙ্গে মেলেনি। এরপর 2026 সালের এপ্রিল মাসে আগ্রার অতিরিক্ত জেলা জজ সংশোধনী আবেদনও গ্রহণযোগ্য নয় বলে মত দেন। সেই দুটি আদেশকে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা এবার এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলার কেন্দ্রে রয়েছেন আইনজীবী হরিশঙ্কর জৈন। তিনি দাবি করেন তাজমহল আসলে তেজো মহালয়া নামে একটি প্রাচীন হিন্দু মন্দির। এটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। আরও অবাক করার মতো বিষয় হলো মামলায় মহাদেবকেই মূল পক্ষ বাদী করা হয়েছে। সাধারণ নাগরিকের মতোই তাকে বাদী বানিয়ে তার পরম বন্ধু হিসেবে হরিশঙ্কর জৈন এবং আরও কয়েকজন ভক্ত আদালতের দ্বারস্থ হয়েছেন। ভারতীয় আদালতের ইতিহাসে দেবদেবীকে পক্ষ করা নতুন নয়। রামলালাও একসময় আদালতে পক্ষ ছিলেন। ফলে এই মামলার নাটকীয়তা যতটা ধর্মীয় তার চেয়ে কম নয় আইনি। হরিশঙ্কর জৈনের ছেলে বিষ্ণুশঙ্কর জৈনও এই বিতর্কের পরিচিত মুখ। বাবরি মসজিদ, রাম মন্দির মামলার রায়ের পর তিনি প্রকাশ্যে বলেছিলেন ভারতের এমন বহু স্থাপনার তালিকা তাদের কাছে রয়েছে যেগুলোর নিচে কথিত হিন্দু ধর্মীয় স্থাপনা রয়েছে। একে একে সেসব স্থাপনা নিয়ে আদালতে যাওয়া হবে। তাদের বক্তব্য ছিল তারা হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন। ফলে অনেক পর্যবেক্ষকের মতে তাজমহল সেই দীর্ঘ তালিকার সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত নাম। বাদীপক্ষের মূল দাবি হল তাজমহল একটি হিন্দু মন্দির, তাই ভারতের সংবিধান 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হিন্দুদের সেখানে পূজা ও দর্শনের মৌলিক অধিকার রয়েছে। সেই অধিকার কার্যকর করতে হলে আগে জানতে হবে ভবনের ভেতরে কি আছে, তালাবদ্ধ কক্ষগুলোতে কি রয়েছে এবং কাঠামোর প্রকৃত পরিচয় কি। তাদের মতে কেবল মৌখিক সাক্ষ্য দিয়ে এসব প্রমাণ করা সম্ভব নয়, তাই আদালতের নিযুক্ত ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারের মাধ্যমে নিরপেক্ষ জরিপ জরুরি। আবেদনকারীদের ঐতিহাসিক দাবিও কম চমকপ্রদ নয়। তাদের বক্তব্য কথিত তেজো মহালয়া মন্দিরটি 1155 থেকে 56 খ্রিস্টাব্দে রাজা পরমর্দি দেব নির্মাণ করেছিলেন। পরে এটি রাজা মানসিংহের নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীকালে জয়পুরের রাজা জয়সিংহের মালিকানায় ছিল। এরপর মুঘল সম্রাট শাহজাহান নাকি জোরপূর্বক সেই স্থাপনা দখল করে তার স্ত্রী মমতাজ মহলের সমাধিসৌধে রূপান্তর করেন। সেই সময় ভবনের কিছু অংশ পরিবর্তন করে ইসলামী স্থাপত্যের বৈশিষ্ট্য যোগ করা হয় বলেও তাদের দাবি।
হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আরও দাবি অন্তত 109টি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বৈশিষ্ট্য রয়েছে, যা প্রমাণ করে এটি একটি হিন্দু মন্দির, যদিও এই দাবিগুলো আদালতে এখনও প্রতিষ্ঠিত হয়নি। আবেদনকারীরা আরও অভিযোগ করেছেন এএসআই বেআইনিভাবে মুসলিমদের শুক্রবার নামাজ পড়ার অনুমতি দিয়েছে, অথচ হিন্দুদের পূজা করতে দেয় না। তাদের দাবি হিন্দু পূজা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই স্থাপনা ব্যবহার বেআইনি। পাশাপাশি অভিযোগ করা হয়েছে ভবনের একাধিক অংশ তালাবদ্ধ রাখা হয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হচ্ছে। এই অবস্থায় আবেদনকারীরা চান এলাহাবাদ হাইকোর্ট আগ্রা আদালতের আগের আদেশ বাতিল করুক এবং নিম্ন আদালতকে নতুন করে অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আবেদন বিবেচনার নির্দেশ দেয়। একই সঙ্গে তারা অন্তর্বর্তীকালীন আদেশ চেয়ে বলেছেন এএসআই যেন আবেদনকারীদের উপস্থিতিতে ভবনের ভেতরের বাইরের ছবি ও ভিডিও ধারণ করে আদালতে জমা দেয়। অন্যদিকে ভারতের সরকারি অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভারত সরকারের পর্যটন বিষয়ক ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এই সৌধ নির্মাণ করেন। ইতিহাসবিদদের মতে নির্মাণ কাজ শুরু হয় 1631 সালে এবং শেষ হয় 1653 সালের দিকে। আজ এটি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। কয়েক বছর আগে হিসাব করা হয়েছিল এর সম্ভাব্য বাজার মূল্য $50 বিলিয়ন বা 5,000 কোটি ডলারেরও বেশি। তাহলে প্রশ্ন উঠছে, তাজমহল কি সত্যি ভেঙে মন্দির বানানো হবে? বাস্তবতা হলো এখন পর্যন্ত আদালতে এমন কোনো আদেশ হয়নি। এই মুহূর্তে যা হয়েছে তা হলো আদালত, সরকার ও এএসআই এর কাছে জানতে চেয়েছেন জরিপে আপত্তি কেন থাকবে। অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। তবে ভারতীয় রাজনীতির ইতিহাস যারা জানেন তারা এটাও জানেন অনেক বড় পরিবর্তনের শুরু হয়েছিল একটি মামলার নোটিশ থেকেই। বাবরি মসজিদের ঘটনাও একদিন আদালতের কাগজে সীমাবদ্ধ ছিল, পরে সেটি ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ইস্যুতে পরিণত হয়। সেই অভিজ্ঞতার কারণেই তাজমহল নিয়ে নতুন বিতর্ককে অনেকে হালকাভাবে নিচ্ছেন না। শেষ পর্যন্ত আদালত কি সিদ্ধান্ত দেবেন, জরিপ হবে কি না, আর জরিপ হলেও তার ফল কি দাঁড়াবে, সেসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিত, ভারতের ইতিহাসে এখন শুধু অতীত নিয়ে গবেষণা হয় না, অতীতকে নিয়ে মামলা হয়, শুনানি হয়, রায় হয়। আর কখনো কখনো ইতিহাসের বইয়ের চেয়ে আদালতের নথি বেশি আলোচিত হয়ে ওঠে। তাজমহলের সাদা মার্বেল তাই আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার পরিচয় নিয়ে শুরু হয়েছে নতুন এক লড়াই। সেই লড়াইয়ের শেষ কোথায় তা হয়তো আগামী কয়েক বছরে স্পষ্ট হবে।